আজকে আমরা রাজু সেটের বইয়ের খলজি বংশ অধ্যায়টা পড়ব। খলজি বংশ, দ্য খেলজি ডাইনাস্টি 1290 থেকে 1320 পর্যন্ত দিল্লির সিংহাসনে রাজত্ব করেন খলজি বংশ। মধ্যযুগীয় ও আধুনিক ঐতিহাসিকদের মতে জালালউদ্দিন ফিরোজ খলজির পূর্বপুরুষগণ তুর্কিস্তানে বসবাস করতেন। জিয়াউদ্দিন বারনীর মতে খলজিরা তুর্কিদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জাতি এবং এরা সম্ভবত চেঙ্গিস খাঁ এর জামাতা কুলিজ খাঁ এর বংশধর। জালালউদ্দিন ফিরোজ খলজির পূর্বপুরুষরা তুর্কি জাতীয় লোক ছিলেন। সেই সূত্রে জালালউদ্দিন ছিলেন মূলত তুর্কি। তবে দীর্ঘকাল ভারতে বসবাসের দরুন খলজিরা হিন্দুস্তানি মুসলমান নামেই সমধিক পরিচিত। আফগানিস্তানের খলজ নামক স্থানে সুদীর্ঘকাল ধরে বসবাসের দরুন খলজি নামকরণ হয়। জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 থেকে 1296 পর্যন্ত তিনি রাজত্ব করেন। জালালউদ্দিন ফিরোজ খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। 1290 খ্রিস্টাব্দে কিলগিরি প্রাসাদে জালালউদ্দিন খলজির 70 বছর বয়সে অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় এবং দিল্লির মসনদে বসে তিনি জালালউদ্দিন ফিরোজ উপাধি গ্রহণ করেন। তিনি দিল্লির সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ সুলতান ছিলেন। তিনি যিনি বেশির যে সুলতান পদে আসীন হন। কায়কোবাদের আমলে জালালউদ্দিন ফিরোজ শির-ই-জান্দার, আরজ-ই-মামালিক ও মুলতানের শাসনকর্তা পদে নিযুক্ত ছিলেন। ডক্টর হাবিবুল্লাহ ফিরোজের শাসনকালকে পরজাহিতোস্না উদারতার প্রতীক বলে অভিহিত করেন। অধ্যাপক এস আর শর্মা তাকে ক্লিমেন্সি কিং ফিরাস বলে আখ্যায়িত করেন। খলজি বিপ্লব, খালজি রেভলিউশন। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর পর ইলবারি তুর্কি গোষ্ঠীর শেষ উল্লেখযোগ্য সুলতান তথা বলবনের পুত্র কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়ুমাসকে নিহত করে 1290 খ্রিস্টাব্দে 13 জুন জালালউদ্দিন ফিরোজ খলজি নিজেকে দিল্লি সুলতান বলে ঘোষণা করেন। এইভাবে দিল্লিতে দাস বংশের অবসান ঘটে এবং খলজি বংশ দিল্লিতে কর্তৃত্ব কায়েম করে। এই ঘটনাকে ডক্টর আর পি ত্রিপাঠী ও কে এস লাল খলজি বিপ্লব বা খালজি রেভলিউশন আখ্যা দেন। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কিদের ক্ষমতা হ্রাস পায় এবং খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বৃদ্ধি পায়। জালালউদ্দিন ফিরোজ খলজির পত্নী ছিলেন মালিকা জাহান। তার কন্যাও একই উপাধি নিয়েছিলেন। জালালউদ্দিন ফিরোজ খলজি কায়কোবাদ নির্মিত অসমাপ্ত কিলগিরি রাজপ্রাসাদ নির্মাণের কাজ সমাপ্ত করেন। জালালউদ্দিন সহনশীলতা ও সৌভ্রাতৃত্বের নীতির সুযোগে ভূতপূর্ব সুলতান বলবনের ভ্রাতুষ্পুত্র কারা বা অযোধ্যার শাসক মালিক চাচু 1290 খ্রিস্টাব্দে বিদ্রোহ করেন। তিনি সুলতান মুখিউদ্দিন উপাধি নিয়ে নিজ নামে খুতবা পাঠ করেন। ফিরোজ ও তার পুত্র আরকালি খান মালিক চাচুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে সফলতা লাভ করেন।
মানিচার্য ও তার সহচরগণ যুদ্ধে পরাস্ত হয়ে আরকালি খানের হাতে বন্দী হন। জালালউদ্দিন খলজির ৩ পুত্র হলেন খান-ই-খানান, জ্যেষ্ঠ, আরকালি খাঁ মধ্যম এবং কাদের খাঁ কনিষ্ঠ। জালালউদ্দিনের রাজত্বকালে ১২৯২ খ্রিস্টাব্দে মঙ্গোল নেতা হালাগু এর পুত্র উলুগু, অনেকের মতে আবদুল্লাহ, প্রায় ১.৫ লক্ষ মঙ্গোল সেনা সহ ভারত আক্রমণ করেন এবং পরাজিত হন। পরাজিত মঙ্গোলদের অনেকেই সুলতান জালালউদ্দিনের আশ্রয় প্রার্থী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং দিল্লির উপকণ্ঠে বসবাসের অনুমতি পায়। এরা ইতিহাসে নব-মুসলমান নামে পরিচিত। সুলতান জালালউদ্দিন ১২৯০ খ্রিস্টাব্দে রণথম্বরের চৌহান রাজা হামির দেবের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন এবং মেওয়াটি ও চম্বলের দস্যু দলকে দমন করেন ও ঝাই দুর্গ দখল করেন। ১২৯২ খ্রিস্টাব্দে তিনি মান্দাবার বিরুদ্ধে দ্বিতীয় অভিযান প্রেরণ করেন এবং মান্ডোর দুর্গ অধিকার করেন। ১২৯৪ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারত অভিযানে সুলতান জালালউদ্দিন দেবগিরি রাজা রামচন্দ্র দেব ও তার পুত্র শঙ্করদেবকে পরাজিত করেন এবং বিশাল পরিমাণ সম্পদ লাভ করেন। ১২৯৬ খ্রিস্টাব্দে আলাউদ্দিনের অনুচর মোহাম্মদ সেলিম এবং ইখতিয়ারউদ্দিনের তরবারি আঘাতে জালালউদ্দিন ফিরোজ খলজির জীবনাবসান ঘটে। জালালউদ্দিনের শাসনকাল তেমন উল্লেখযোগ্য স্থানের অধিকারী না হলেও তিনি দিল্লির প্রথম সুলতান যিনি প্রজাহিতৈষী স্বৈরাচারী আদর্শের প্রবর্তন করেন। আলাউদ্দিন খলজি ১২৯৬ থেকে ১৩১৬ পর্যন্ত। সুলতান জালালউদ্দিন খলজির জ্যেষ্ঠ ভ্রাতা শিহাবুদ্দিনের পুত্র ও জালালউদ্দিনের জামাতা ছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির আসল নাম আলী গুরসাম্প। ১২৯০ খ্রিস্টাব্দে পিতৃব্য জালালউদ্দিনের সিংহাসন আরোহণের সময় আলাউদ্দিন আমির-ই-তুজুক পদে উন্নীত হন। এর কিছু পরে ১২৯১ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে কারামানিকপুরের শাসনকর্তা নিযুক্ত হন। সিদি মৌলা ছিলেন পারস্য থেকে আগত এক বিদেশি দরবেশ বা ফকির। তিনি সুফি মতের প্রচারক ছিলেন। প্রায় ১০,০০০ ব্যক্তি, এমনকি ফিরোজের জ্যেষ্ঠ পুত্র খান-ই-খানান ও তার শিষ্যত্ব গ্রহণ করেন। বলবনের আমল থেকেই এই ফকিরের ধনসম্পদ ও অলৌকিক ক্ষমতার খ্যাতি ছড়িয়ে পড়ে। সুলতান জালালউদ্দিনের কাছে তার মধ্যম পুত্র আরকালি খাঁ ও অন্যান্য গুপ্তচরগণ অভিযোগ করেন যে সিদি মৌলা সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দিল্লির সিংহাসন দখল করতে চাইছে। এর সত্যতা বিচার না করেই সুলতান ফিরোজ ক্রুদ্ধ হয়ে সিদি মৌলাকে হত্যা করেন এবং জনমানসে নিন্দিত হন। এই ফকিরকে হত্যার পর দিল্লিতে প্রচণ্ড ঘূর্ণিঝড় দুর্ভিক্ষ দেখা দেয়। এমনকি সুলতানের জ্যেষ্ঠ পুত্রেরও এই সময় মৃত্যু ঘটে। আলাউদ্দিন খলজি ছিলেন নিরক্ষর। তিনি ধর্মশাস্ত্র সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন। আলাউদ্দিন খলজির অপর ৩ ভ্রাতা হলেন আলমাস বেগ, কুতলগ তিঘিন এবং মোহাম্মদ। আলমাস বেগ আলাউদ্দিন কর্তৃক উল্লুক খাঁ নাম সম্মানিত হন। ১২৯৬ খ্রিস্টাব্দে ১৯শে জুলাই আলাউদ্দিন পিতৃব্যকে হত্যা করে কারাতে প্রথম অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন এবং নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন, যদিও তিনি
তখনও দিল্লি অধিকার পাননি। এরপর নানা প্রাথমিক সমস্যা কাটিয়ে উঠে পরবর্তীকালে আলাউদ্দিন ৬০,০০০ অশ্বারোহী ও ৬০,০০০ পদাতিক সেনাসহ দিল্লিতে প্রবেশ করেন এবং ১২৯৬ খ্রিস্টাব্দে ৩ অক্টোবর ১২৯৬ খ্রিস্টাব্দে ৩ অক্টোবর বলবনের লাল প্রাসাদে কৌশক-ই-লাল দ্বিতীয়বারের জন্য অভিষেক ক্রিয়া সম্পূর্ণ হয়। তিনি আলাউদ্দিন মুহাম্মদ শাহ সুলতান উপাধি গ্রহণ করেন। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের মতো আলাউদ্দিন খলজি আমি রাষ্ট্র আই এম দ্য স্টেট তত্ত্বে বিশ্বাসী ছিলেন। আলাউদ্দিন নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি বলে মনে করতেন। আবুল হাসান আমিন উদ্দিন খুসরব আমির খসরু আসল নাম ছিলেন। আলাউদ্দিন খলজির স্বভাব ঐতিহাসিক কবি ও সাহিত্যিক অনেকের মতে তিনি ছিলেন তবলার আবিষ্কারক। আলাউদ্দিন খলজি কিংশিপ নন কিংশিপ মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনি উৎপন্ন শস্যের ৫০ ভাগ রাজস্ব নিতেন। আমির খসরুর মতে আলাউদ্দিন ছিলেন পৃথিবীপ্রভু বা মালিক। আলাউদ্দিন দিল্লি সুলতানি প্রথম সুলতান যিনি সুদক্ষ সেনাপতি মালিক কাফুরের সাহায্যে দক্ষিণ ভারত জয় করেন। আলাউদ্দিন পরবর্তীত ৩টি কর হল ঘড়ি, গৃহকর, চড়াই, পশু চরণ কর, করহি সম্ভবত আমদানি রপ্তানির শুল্ক। আলাউদ্দিনের সেনাপতি হলেন আলমাস বেগ, উলুগ খাঁ, নুসরত জলে শাসি, নুসরত খাঁ, মালিক ইউসুফ, হিজাবুদ্দিন জাফর খাঁ। আলাউদ্দিনের শ্যালক সঞ্জুর আলম খাঁ ও মালিক কাফুর। আলাউদ্দিন গুজরাটের রানী কমলা দেবীকে বন্দী করেন এবং পরে বিবাহ করেন। আলাউদ্দিনের প্রধান পত্নী ছিলেন মালিকা জাহান। আলাউদ্দিন খলজির সেনাপতি নসরত খাঁর গুজরাট অভিযানকালে ক্যাম্পে বন্দর থেকে মালিক কাফুরকে ক্রয় করেন। মালিক কাফুরের পুরো নাম হল মানিক সিং এবং তিনি ছিলেন গুজরাটের হিন্দু বংশজাত একজন ব্যক্তি। আলাউদ্দিন চিতোর জয় করে তার নাবালক পুত্র খিজির খাঁকে চিতোরের শাসক নিযুক্ত করেন এবং এই স্থানের নাম দেন খিজিরাবাদ। আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুর পান্ড্য রাজ্য আক্রমণকালে বিখ্যাত রামেশ্বর মন্দির ধ্বংস করেছিলেন। আলাউদ্দিন বারিদ মুনহি জাসুস নামক গুপ্তচর নিয়োগ করেছিলেন। দিল্লি সুলতানদের মধ্যে আলাউদ্দিনই সর্বপ্রথম জমি জরিপ নীতি প্রবর্তন করেন। তিনি ইকতা ব্যবস্থা তুলে দেন। সদা আমির আলাউদ্দিন খলজির সিংহাসন বসার সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি দক্ষিণ ভারতের দেবগিরি, বরঙ্গল, তেলেঙ্গানা, দ্বার সমুদ্র, হোয়েসল ও পান্ড্য প্রভৃতি রাজ্য জয়ে প্রবৃত্ত হন। তিনি এই সকল রাজ্যগুলি জয় করার পর ওই সকল রাজন্যবর্গকে সিংহাসনচ্যুত না করে বশ্যতা স্বীকারের বিনিময়ে বার্ষিক রাজস্ব প্রদানের শর্তে রাজপদে বহাল রাখেন। এই উদ্দেশ্যে আলাউদ্দিন দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে দেখাশোনার জন্য এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন যাদের সদাহ আমির বলে অভিহিত করা হতো। আলাউদ্দিন সর্বপ্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন। এর মূল উদ্দেশ্য হল সম্পত্তির রাষ্ট্রীকরণ। আলাউদ্দিন খলজি দাগ, অশ্ব চিহ্নকরণ, হুলিয়া, সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধকরণ প্রথা চালু করেন। দাগ ও হুলিয়া আলাউদ্দিন অমুসলমানদের জন্য জিজিয়া ও মুসলমানদের জন্য খামস ও জাকাত নামক কর প্রবর্তন করেন।
আলাউদ্দিন সর্বপ্রথম সেনাদের জাগিরের পরিবর্তে নগদ বেতন দেওয়ার রীতি চালু করেন। আলাউদ্দিন প্রথম সেনাদের সুবিধার্থে বায়ার দর নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রীতি চালু করেন। সুলতানি যুগে আলাউদ্দিনই সর্বপ্রথম রাষ্ট্র কর্তৃক বেতনভুক্ত সর্ববৃহৎ পদাতিক সেনাবাহিনী গঠন করেন। আলাউদ্দিন কেন্দ্রীয় শস্য ভাণ্ডার মান্ডি ব্যবস্থা চালু করেন এবং বাজার দেখাশোনার জন্য শাহানা-ই-মান্ডি নামক কর্মচারী নিযুক্ত করেন। এই কাজে তার বিশ্বস্ত ও দক্ষ কর্মচারী মালিক কাবুল উলুঘ খানি-কে নিয়োগ করা হয়। আলাউদ্দিন উজির বা প্রধানমন্ত্রী ছিলেন খাজা খাতির। আলাউদ্দিন সরকারি খবর আদান-প্রদানের জন্য দাভা বা পাইক, আউলাক বা অশ্বারোহী ডাকে প্রচলন করেছিলেন। ব্যবসায়ীদের নাম নথিভুক্তকরণ ও তাদের নিয়ন্ত্রণের জন্য দেওয়ান-ই-রিয়াসত নামক কর্মচারী নিয়োগ করেছিলেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লি সুলতানি ইতিহাসে সবচেয়ে বেশি ১ কি ৭ কি ৮ বার মঙ্গল আক্রমণের ঘটনা ঘটে। আলাউদ্দিন খলজির আমলে দিল্লি সুলতানির ইতিহাসে সবচেয়ে বেশি ৭ কি ৮ বার মঙ্গল আক্রমণের ঘটনা ঘটে। ১২৯৬ শেষ দিকে বা ১২৯৭ খ্রিস্টাব্দ প্রথম অভিযান মঙ্গল সেনাপতি কাদার খাঁ নেতৃত্বে। এরপর একাদিক্রমে ১২৯৯ কুতলু খাজা ১৩০৩ খ্রিস্টাব্দে, মালিন তারঘি ১৩০৫ খ্রিস্টাব্দে, আমির তারঘি, খাজা তাজ সম্মিলিত বাহিনী ১৩০৫ খ্রিস্টাব্দে, আলী বেগ ও তার তাঘের নেতৃত্বে ১৩০৬ খ্রিস্টাব্দে, কুবাক ও ইকবাল মন্দের নেতৃত্বে। আলাউদ্দিনের আমলে সর্বশেষ মুঘল আক্রমণ ঘটনা ঘটে ১৩০৭ থেকে ৮ খ্রিস্টাব্দে ইকবাল মন্দের নেতৃত্বে। এই অভিযানে ইকবাল মন্দ নিহত হন। এখন থেকে কুতুবউদ্দিন মুবারকের আমল পর্যন্ত মুঘলরা ভারতের বিরুদ্ধে এখন থেকে কুতুবউদ্দিন মুবারক আমল পর্যন্ত মুঘলরা ভারতের বিরুদ্ধে আর কোনো অভিযান পাঠায়নি। আলাউদ্দিনের সময়ে সেবা-ই-আদল ন্যায় ভবন ছিল, বস্ত্র, চিনি, ঘি, মাখন, শুকনো ফল, জ্বালানি তেল ইত্যাদি বাজার। আলাউদ্দিন খলজির রাষ্ট্র প্রদত্ত সমস্ত রকম ধর্মীয় দান, ওয়াকফ, অনুদান, উপহার, ইনাম, ভাতা ইত্যাদি জমি বাজেয়াপ্ত করে খালিসা জমিতে পরিণত করেন। আলাউদ্দিন একমাত্র সুফি সন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়াকে আন্তরিক শ্রদ্ধা করতেন এবং সন্ত মোহাম্মদ শামসুদ্দিন তুর্কিকেও মান্য করতেন। মালিক জাহান নিজ পুত্র খিজির খাঁ এর সঙ্গে তার ভ্রাতা আলাফ খাঁ এর কন্যার বিবাহ হয়। ১৩১৬ খ্রিস্টাব্দে ১৬ই জানুয়ারি সুলতান আলাউদ্দিন খলজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরণীর মতে আলাউদ্দিন খলজি শেষ বয়সে শোথ রোগে স্ট্রিকা ড্রোপসি আক্রান্ত হন। আমির খসরুর মতে আলাউদ্দিন যকৃতের রোগে আক্রান্ত হন। আলাউদ্দিন রথম্বর অভিযানে, অনেকের মতে চিত্রের অভিযানে, সুলতানের সঙ্গী হন সুপ্রসিদ্ধ পারসিক কবি আমির খসরু। আলাউদ্দিনের সময়কালে রাজপুতানা অঞ্চলে মেয়েরা জোহর ব্রত পালন করতেন। আমির খসরুর মতে আলাউদ্দিন দক্ষিণ ভারত অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইসলামের প্রসার। ডাক্তার কে.এস. লালের মতে আলাউদ্দিন সুলতান মাহমুদের ন্যায় ধন সম্পদের লোভে দক্ষিণ ভারত অভিযান করেন। আমির খসরুর মতে সম্রাটের রাজমুকুটের
প্রতিটি মুক্ত দরিদ্র কৃষকের অশ্রুখচিত অশ্রুক্ষরিত জমাট রক্তবিন্দু মাত্র। আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারতের বরঙ্গল, তেলেঙ্গানা রাজ্য আক্রমণ করেন ১৩০৯ খ্রিস্টাব্দে। কালে বিখ্যাত কোহিনূর মণি লাভ করেন। সম্রাট আলাউদ্দিনের প্রেরণায় আমির খসরু কাওলাসি, ইমন, সাজাগরি ও জিলফ রাগের সৃষ্টি করেন। ডক্টর কে.এস. আঙ্গেকার আলাউদ্দিনের দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দুগ্ধবতী গাভী বলে বর্ণনা করেছেন। আলাউদ্দিন খলজির উপকণ্ঠে সিরিতে ১০০০ সেতুন বা ১,০০০ থামের প্রাসাদ তৈরি করেন। তিনি বিখ্যাত আলাই দরওয়াজা ও বহু মসজিদ নির্মাণ করেন এবং দিল্লির সন্নিকটে শ্রীনগরটি নির্মাণ করেন। আলাউদ্দিনের সময়কার দক্ষিণ ভারতের ৪টি রাজ্য: বিন্ধ্য দক্ষিণ-পূর্ব দেবগিরি রাজ্য, রামচন্দ্র দেব প্রথমবার, শঙ্করদেব দ্বিতীয়বার। সময়কাল ১২৭১ থেকে ১৩০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ১৩১৩ যাদব বংশীয়। রাজধানী দেবগিরি বা দৌলতাবাদ। বিন্দু দক্ষিণ পূর্ব তেলেঙ্গানা। প্রতাপ রুদ্রদেব ও সুন্দর পাণ্ড ১৩০৯ খ্রিস্টাব্দ। কাকতীয় বংশ, বরঙ্গল। কৃষ্ণা দক্ষিণ হোয়েসল, তৃতীয় বীর বল্লাল ১২৯২ থেকে ১৩৪২ খ্রিস্টাব্দ। হোয়েসল বংশীয়, দ্বার সমুদ্র। পাণ্ড্য রাজ্য, মুর-বর্মন কুল শেখর বীরপাণ্ড ১২৬৮ থেকে ১৩১১ পর্যন্ত। মাদুরাই রাজধানীদের। আলাউদ্দিন খলজির রাজ্য জয়: গুজরাট, উত্তর ভারত অভিযান। গুজরাট ১২৯৯ খ্রিস্টাব্দে প্রতিপক্ষ বাঘেলা বংশীয় রাজপুত দ্বিতীয় কর্ণদেব বা রায়করণ। সেনাপতি উলুগ খাঁ ও নসরত খাঁ। পরবর্তী নিযুক্ত শাসক আলভ খাঁ। রণথম্বর ১৩০১ খ্রিস্টাব্দে চৌহান বংশীয় হামির দেব। সেনাপতি ছিলেন উলুগ খাঁ ও নসরত খাঁ। বিফল হয়ে আলাউদ্দিন স্বয়ং নেতৃত্ব দেন, নুসরত খাঁ নিহত হন। উলুগ খাঁ পরবর্তী নিযুক্ত শাসক ছিলেন উলুগ খাঁ। চিতোর ১৩০৩ খ্রিস্টাব্দে চিতোর অভিযান করেন। প্রতিপক্ষ ছিলেন রাণা রতন সিং। আলাউদ্দিন নিজে স্বয়ং অভিযান করেন। খিজির খাঁ পরবর্তী নিযুক্ত শাসক। মালম ১৩০৫ খ্রিস্টাব্দে মালব রাজ হরনন্দ, অন্যমতে মহালকদেব। সেনাপতি আইন উল মুলুক। মারওয়ার বা শিয়ানো রাজ্য ১৩০৮ খ্রিস্টাব্দ। প্রতিপক্ষ ছিলেন শীতলদেব। আলাউদ্দিন খলজি নিজে নেতৃত্ব দেন। এর পরবর্তী শাসক হন কামাল উদ্দিন। জালোর ১৩১১ খ্রিস্টাব্দে কলহর দেব বা কানর দেব কামাল উদ্দিন নেতৃত্ব দেন। প্রধান সেনাপতি। দক্ষিণ ভারত অভিযান: মালব সীমান্তে বগলানা অঞ্চল ১৩০৬ থেকে ১৩০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। গুজরাতের বহিষ্কৃত রাজা তৃতীয় কর্ণদেব বা রায় ছিলেন প্রতিপক্ষ। আলভ খাঁ সেনাপতি এবং আলাউদ্দিন খলজির অধীনস্থ করদ রাজ্যে পরিণত হয়।
দেবগিরি, দেবগিরি 1200 দেবগিরি 1306 থেকে 7 খ্রিস্টাব্দ পর্যন্ত অভিযান করেন। রামচন্দ্র দেব, মালিক কাফুর ও খাজা হাজী, বরঙ্গল বা তেলেঙ্গানা রাজ্য 1309 খ্রিস্টাব্দে। রাজা প্রতাপ মালিক কাফুর ও খাজাহারি খাজা হাজী, দার সমুদ্র বা হোয়েসল রাজ্য 1310 খ্রিস্টাব্দে। তৃতীয় পীর বল্লাল, মালিক কাফুর সেনাপতি ছিলেন। পান্ড বা মাবার রাজ্য 1311 খ্রিস্টাব্দ। বীর পান্ড, মালিক কাফুর ছিলেন সেনাপতি। দেবগিরি দ্বিতীয়বার 1313 খ্রিস্টাব্দে। রামচন্দ্রদেবের পুত্র শঙ্করদেব, মালিক কাফুর দ্বিতীয় সাম্রাজ্যভুক্ত হয়। পরবর্তী খলজি শাসকগণ। আলাউদ্দিন খলজির শেষ জীবন সুখে ছিল না। তিনি তার প্রধানমন্ত্রী ও মালিক নায়েব ও সহকারী মালিক কাফুরের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েন। মালিক কাফুরের প্ররোচনায় আলাউদ্দিনের মৃত্যুর পূর্বে তার জ্যেষ্ঠ পুত্র খিসির খাঁ এর সিংহাসনের দাবিকে উপেক্ষা করে কনিষ্ঠ পুত্র নাবালক শিহাবুদ্দিন অমরকে দেবগিরি রাজ রামচন্দ্র দেবের কন্যা ঝাট্টপালির উত্তরাধিকারী মনোনীত করেন। 1316 খ্রিস্টাব্দে 4 জানুয়ারি সুলতান আলাউদ্দিন খলজির মৃত্যুর পর মালিক কাফুর নাবালক শিহাবুদ্দিনকে সিংহাসনে বসিয়ে তার অভিভাবকরূপে দিল্লি সুলতানের সকল ক্ষমতা কুক্ষিগত করে অত্যাচার চালাতে থাকেন। শিহাবুদ্দিন ওমর ছিলেন প্রথম দিল্লির সুলতান যিনি হিন্দু রমণীর গর্ভে জন্ম নেন। মালিক কাফুর শিহাবুদ্দিনের মাতা আলাউদ্দিনের বিধবা পত্নীকে বিবাহ করেন। তিনি আলাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র খিজির খাঁ ও তার ভ্রাতা সাদি খানকে অন্ধ করে গোয়ালিয়র দুর্গে বন্দী করেন। আলাউদ্দিনের অপর পুত্র কুতুবউদ্দিন মোবারক খলজিকে হত্যার জন্য কাফুর সচেষ্ট হলে মোবারক সেনাদল এবং অমরাহদের সাহায্যে কাফুরকে হত্যা করে তার 35 দিনের রায়তের সমাপ্তি ঘটান। মালিক কাফুরকে হত্যার পর আলাউদ্দিনের তৃতীয় পুত্র কুতুবউদ্দিন মোবারক নামক সুলতান শিহাবুদ্দিনের অভিভাবকের পদ নেন, কিন্তু মাত্র 2 মাস প্রতিনিধিত্ব করার পর কুতুবউদ্দিন বালক শিহাবুদ্দিনের চক্ষুদ্বয় উদ্ঘাটিত করে গোয়ালিয়র দুর্গে বন্দী করে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন 1316 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে 9 এপ্রিল মোবারক নিজেকে কুতুবউদ্দিন মোবারক শাহ উপাধি ধারণ করে দিল্লি মসনদে বসেন। শাসনতান্ত্রিক পরিবর্তনের ইতিহাসে মোবারক শাহ এক কীর্তি হলো তিনি খলিফাকে অস্বীকার করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন এবং ওয়াসিক বিল্লাহ উপাধি ধারণ করেন। শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে শাসনতান্ত্রিক বিবর্তনের ইতিহাসে মোবারক শাহের এক কীর্তি হলো তিনি খলিফাকে অস্বীকার করে নিজেকে খলিফা বলে ঘোষণা করেন এবং ওয়াসিক বিল্লাহ উপাধি ধারণ করেন। মোবারক সিংহাসনে বসে উদার শাসননীতি অবলম্বন করে আলাউদ্দিনের দমনমূলক নীতিগুলি রদ করেন। বাজেয়াপ্ত জায়গিরগুলি পুনরায় বন্দোবস্ত দেন। সেনাদলকে 6 মাসের আগাম বেতন দেন এবং বেতন বৃদ্ধি করেন। অভিজাতদের নতুন জাগির দেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন বাতিল করেন। আলাউদ্দিন পরবর্তীতে গুপ্তচর ব্যবস্থা রদ করেন। কুতুবউদ্দিন মোবারক শাহের উদার নীতিতে জনগণ সুলতানের দুর্বলতা মনে করায় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। সাম্রাজ্যের নানা অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়। সর্বত্র এক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। গুজরাট, দেবগিরি, রাজপুতানা এবং তেলেঙ্গানায় বিদ্রোহ দেখা দেয়। কুতুবউদ্দিন মোবারক শাহের সেনাপতি আইন উল মুলক গুজরাটের বিদ্রোহ দমন করেন।
দেবগিরি হরপাল দেব বিদ্রোহী হলে কুতুবউদ্দিন মোবারক শাহ নিজে এই বিদ্রোহ দমন করেন। হরপালদের নিহত হরপালদেব নিহত হন। খানরু শাহ তেলেঙ্গানা বিদ্রোহ দমন করেন। গুজরাট দখল করে সুলতানের শ্বশুর জাফর খাঁকে সেখানকার শাসক নিযুক্ত করেন। কুতুবউদ্দিন মোবারক শাহ অলস বিলাসপ্রিয় হওয়ায় শাসনকার্যে অবহেলা করে আমোদ প্রমোদে লিপ্ত থাকেন। তিনি তার ভ্রাতা খিজির খানের বিধবা পত্নী দেবলা দেবীকে বিবাহ করেন। অধূর্ত ও অহংকারী মোবারক এরপর খসরু শাহের পরামর্শে গোয়ালিয়র দুর্গে তিন ভ্রাতা সাদি খাঁ, খির খাঁ ও শিহাবুদ্দিন অমরকে নৃশংসভাবে হত্যা করেন। শেষ পর্যন্ত মোবারকের অনুচর মালিক খসরু গোপন চক্রান্ত করে গুপ্ত ঘাতকের দ্বারা ১৩২০ খ্রিস্টাব্দে ১৩ এপ্রিল তাকে হত্যা করে খলজি বংশের অবসান ঘটান। এরপর ধর্মান্তরিত ভারতীয় মুসলিম খসরু শাহ ১৩২০ খ্রিস্টাব্দে ৯ জুলাই মসনদ দখল করে নাসিরউদ্দিন খসরু শাহ উপাধি গ্রহণ করেন। খসরুর রাজত্বকালকে খলজি বংশের অবস্থান এবং তুগলক শাসনের সূচনা যোগসূত্র বলা যায়। সমকালীন মুসলিম লেখকরা খসরুকে নিচু জাতিভুক্ত, হিন্দু এবং অকৃতজ্ঞ ও বিশ্বাসঘাতক রূপে বর্ণনা করেছেন। তুর্কি ও খলজি কোনো গোষ্ঠী তাকে সুলতান বলে মেনে নিতে পারেননি। তাকে প্রচ্ছন্ন, পৌত্তলিক ও ইসলামিক শত্রু প্রভৃতি আখ্যা দেওয়া হয়। দিল্লির মসনদ লাভ করার পর খসরু শাহ তার আত্মীয়, বন্ধু ও অন্যান্য ব্যক্তিগণকে যারা তার ক্ষমতা দখলে সহায়ক ছিলেন তাদের অর্থ দিয়ে বা উচ্চ পদে আসীন করে পুরস্কৃত করেন। সন্ত নিজামুদ্দিন আউলিয়া তাকে আশীর্বাদ জানান। অন্যদিকে নাসিরউদ্দিন খসরু শাহ খলজি রাজ পরিবারের সদস্যদের উপর নির্মম অত্যাচার শুরু করেন। আলাউদ্দিন জীবিত সমস্ত বংশধরকে হত্যা করে নিজ সিংহাসন কণ্টকমুক্ত করেন। খসরু শাহ বেশিদিন রাজত্ব করতে পারেননি। তুর্কি ও আফগান আমিররা তাকে মসনদচ্যুত করতে ব্যস্ত হয়ে পড়েন। খসরুর বিরুদ্ধে হিন্দুত্বের অভিযোগ প্রচার করে পাঞ্জাবের দিপালপুরের শাসনকর্তা তুগলক গাজী মালিক জনমত গঠনে তৎপর হন এবং খসরুকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে দিল্লি আক্রমণ করেন। প্রথমে সরস্বতী যুদ্ধে এবং পরে দিল্লির সন্নিকটস্থ তিলপত নামক স্থানে লাইরা বাটের যুদ্ধে তুগলক গাজী মালিক নাসিরউদ্দিন খসরু শাহকে ৬ সেপ্টেম্বর ১৩২০ খ্রিস্টাব্দে চূড়ান্ত যুদ্ধে পরাজিত ও নিহত করেন। এরপর খলজির উত্তরাধিকার না থাকায় অভিজাতদের অনুরোধে তুগলক গাজী মালিক গিয়াসউদ্দিন তুগলক শাহ উপাধি নিয়ে দিল্লির মসনদে বসে তুগলক শাসনের সূচনা করেন।